স্বৈরাচারের ভাষায় আক্রমণে একটি দল বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের দুই মন্ত্রী তখন পদত্যাগ করেনি কেন? প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না, যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের। অভিযোগ পাল্টা অভিযোগ ও হট্টগোল, ভোটের মাঠে উত্তাপ, নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাধা ও ডিম নিক্ষেপের অভিযোগ। আন্তর্জাতিক বন্ধু বানাতে ব্যর্থ বাংলাদেশ, সস্তা জনপ্রিয়তা পেতে ভারতের সঙ্গে আরোপিত দ্বন্দ্ব, মত সাবেক কূটনীতিকদের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। একটি দল মিথ্যা কথায় বিভ্রান্ত করছে মানুষকে, পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে বিএনপিকে, কথা বলেছেন তারেক রহমান। বিএনপিকে যারা দুর্নীতিগ্রস্ত বলছে, 2001 সালে তাদের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি এমন প্রশ্নও রাখেন তিনি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী সভায় বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জনগণকে নিরাপত্তা দেয়া ও আইন শৃঙ্খলা ঠিক রাখার অভিজ্ঞতা আছে তার দলের। শুধু ভোট দিলেই হবে না, ভোটের ফলাফল আদায় করে নেয়ার আহ্বানও জানান তারেক রহমান। 22 বছর পর ময়মনসিংহ গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চম দিনের প্রচারণায় সেখানে যান তিনি। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয় মঙ্গলবার দুপুরের পর। ময়মনসিংহের 11টি আসন ছাড়াও বিভাগের সব জেলা থেকে সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সকাল থেকেই সমাবেশ স্থলে নামে মানুষের ঢল। সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিষয়ে তার পরিকল্পনার কথা। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়, কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। তিনি বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে জনকল্যাণে কাজ করবে বিএনপি। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার আশ্বাসও দেন তিনি। সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল, এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো। একটি দল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে পতিত স্বৈরাচারের সুরেই কথা বলছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এরপর ময়মনসিংহ থেকে গাজীপুর রাজবাড়ী মাঠে এবং উত্তরা আব্দুল্লাপুর আরেকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না, কথা বললেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ ভোটের পক্ষে নিজের দলে অবস্থান জানিয়ে তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে আজাদি, নাতে ভোট দিলে গোলামি। ষষ্ঠ দিনে যশোর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে এসব কথা বলেন জামায়াত আমির। জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী জোটের প্রচারণায় মঙ্গলবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে যোগ দেন জামাতের আমির। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বদলে যাওয়া পরিস্থিতিতে নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে কখনো মুক্ত ছিল, একথা কেউ বলতে পারবে না।
জামাত সরকার গঠন করলে যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে আশ্বাস দেন জামাত আমির। অভিযোগ করেন 5ই আগস্টের পর একটি দল মামলা বাণিজ্যে মেতে উঠেছে। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ গণভোটে সন্তুষ্ট না। পরে সাতক্ষীরার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে কথা বলেন জামাত প্রধান। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা, একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলবে, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা। প্রার্থীরা অবিরাম ছুটছেন ভোটারদের কাছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভোটের মাঠ। কোথাও প্রচারণায় বাধার অভিযোগ, কোথাও হট্টগোল। এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ নিয়ে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার রেকর্ড নেই তার। অভিযোগ পাল্টা অভিযোগ আর উত্তেজনায় জমে উঠেছে রাজধানীর নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, চেনাচ্ছেন প্রতীক, চাইছেন ভোট। প্রচারণার 6ষ্ঠ দিন সকালে ঢাকা 8 আসনের শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে জনসংযোগে যান এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় বাধার মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শুরু হয় হট্টগোল, তার দিকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এ ঘটনায় এনসিপি প্রার্থী অভিযোগের আঙুল তোলেন তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে। মির্জা আব্বাস সন্ত্রাসী। এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা আপনারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতাড়ন করেন, নাহলে সুষ্ঠু রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না। অভিযোগ নাকচ করে মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার ইতিহাস নেই তার। এটা তো বহুদিন যাবত চেষ্টা করতেছে লাগার জন্য। কে লাগবে ওর সময় খামাখা, কি দরকার? আমার কোনো ঝগড়া করার প্রয়োজন আছে? আমার ঝগড়ার রেকর্ড আছে। আমি বহুদিন এর আগে ইলেকশন করি, আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে। দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক ওদের। এছাড়া রাজধানীর অন্যান্য আসনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঢাকা 4 এবং 9 আসনের প্রার্থীরা ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। প্রার্থীরা বলছেন, 18 বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় রয়েছে জাতি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণাঞ্চলে নির্বাচন প্রচারণার 6ষ্ঠ দিনে বাগেরহাটে হযরত খান জাহান আলী মাজার মাঠে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয়। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এইগুলা লাগায় রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই, নিরাপদে শান্তিতে থাকতে চাই, সম্মানের সাথে থাকতে চাই। এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না। ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না। নাগরিকত্ব, দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই বাগেরহাটেরও অনেক সমস্যা আছে না? আবার অনেক সম্ভাবনাও আছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 15 সালে আমি শরণখোলায় একটা এলাকায় গিয়েছিলাম। জমিনের আইল দিয়ে চলতে হয়েছে, ভালো একটা রাস্তা নাই। 3 জায়গায় আমরা পড়েই গেলাম, আবার উঠে চলতে থাকলাম। কেন? এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয়? হ্যাঁ, উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না। জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন, সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। ধন্যবাদ জানাবো সততার সাথে, দক্ষতার সাথে এই জাতির খেদমত করে, বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি,
আমরা সুযোগ পেলে ন্যায্যতার ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাল্লাহ। আমরা এটা দেখব না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি, সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণায় গতি। ভোটারদের মন জয়ে প্রচারের ধরনেও এসেছে ভিন্নতা। ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের দুয়ারে। কেউ কেউ করছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। শহর থেকে গ্রাম সকাল সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কোথাও শিশুদের সাথে খেলাধুলায় মেতে উঠছেন প্রার্থীরা, কোথাও আবার বয়স্কদের খোঁজ নিচ্ছেন। মসজিদ, মন্দির, বাজার, চায়ের দোকান সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি। ধর্ম, বর্ণ কিংবা পেশায় ভেদাভেদ ভুলে সরাসরি ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা। শোনার চেষ্টা করছেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ, নারী ভোটাররা, মা বোনেরা আমাকে সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে, যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে, আমার প্রতি যেভাবে ভালোবাসা দেখাচ্ছে, এটা আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কক্সবাজারের নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের দলের সব পরিকল্পনা, ভাবনা ও নিরাপত্তা সবকিছুই রাষ্ট্রকে কেন্দ্র করে, তাই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি এই দেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা সবকিছু এই দেশকে কেন্দ্র করেই। প্রচারে ব্যস্ত নাটোর 2 আসনের বিএনপি প্রার্থীও। তিনি বলেন, কোন ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেবে জনগণ। ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, নাটোরের মানুষ মেনে নেবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রচারণার গতি বাড়ছে নীলফামারী 2 আসনে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন। মাঠ দখলের চেষ্টায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। কুমিল্লা 9 আসনের জামায়াতের প্রার্থী প্রচারণা চালান মনোহরগঞ্জ উপজেলায়। তার অভিযোগ, নারী কর্মীদের প্রতিপক্ষ দলের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা পুরুষ অঙ্গনে খুব একটা উল্লেখযোগ্য বাধার শিকার হই না, কিন্তু এই আসনে শুরু থেকে আমরা নারীদের প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হয়েছি। সিরাজগঞ্জের আসনগুলোতে গণসংযোগ পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে ভোট চাইছেন তারা। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদের আশা ব্যক্ত করতেছেন যে আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন। 11 দলের মনোনীত যে প্রার্থী যেখানে, সেখানে আমরা ভোট দেব, এর আশা পাচ্ছি আমরা। এদিকে প্রার্থীরা আচরণবিধি অমান্য করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ করেছেন বরিশালের বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। পেশি শক্তির প্রভাব মুক্ত রাখা যায়, টাকা ছড়ানোর জায়গাটি যদি বন্ধ করা যায়, তাহলে এই হিসাবটি পুরোটি পাল্টে যাবে এবং নতুন ধরনের পরিবর্তন আমাদের ভোটের হিসাবে আসবে। এছাড়া বাকি আসনগুলোতেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এখন পর্যন্ত 128টি নির্বাচন এলাকায় 144টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। 94টি মামলায় 9,05,500 টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, গণভোটের প্রচারণা করতে পারবেন না রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার অথবা নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট কেউ। জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি জানান, যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন বৈধতা পাওয়ার প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব মেনে নেবে না কমিশন। কেউ অনিয়ম করলে পরিণতি খুব খারাপ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ফজলে মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া কেউ ভোট চুরির ভাবনায় থাকলে তাদের সেই চিন্তা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। দুপুরে ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রথম চোখ হচ্ছে ভোটার নিজে, দ্বিতীয় চোখ হচ্ছে এজেন্ট, তৃতীয় চোখ হচ্ছে ক্যামেরা, চতুর্থ চোখ হচ্ছে পর্যবেক্ষক, পঞ্চম চোখ হচ্ছে যারা নির্বাচন অনুষ্ঠানের সাথে আছেন তারা। আগে তো সবই বানানো ছিল, সুতরাং আমাদের এই ভাবনা থেকে বের হয়ে আসতে হবে যে কেন্দ্রে চুরি করবে, এবারে যে চুরি করবে সে সহ নাই হয়ে যাবে।
নির্বাচন ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই। নির্বাচন পূর্ব এবং পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক সুবিধা না দিতে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট সর্বোচ্চ অগ্রাধিকার। আর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। ভারতের আছে রাশিয়া, পাকিস্তানের চীন, বাংলাদেশের বন্ধুকে এমন প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূতরা বলেন, কোনো পররাষ্ট্রনীতি না থাকায় স্বাধীনতার এত বছর পরও আন্তর্জাতিক অঙ্গনে কোনো বন্ধু নেই। রাজধানীর সিড্ডা মিলনায়তনে এক সেমিনারে আলোচকরা অভিযোগ করেন, সস্তা জনপ্রিয়তার আশায় ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে অন্তর্বর্তী সরকার। তারা মনে করেন, পাকিস্তান নয়, চীন, রাশিয়া ভারতের সঙ্গে সম্পর্কই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, কিন্তু বৈশ্বিক রাজনীতি আর টানাপোড়েনের ভিড়ে ক্ষমতায় গেলেই কি দেশ পরিচালনা করা যাবে? সাবেক রাষ্ট্রদূতরা অন্তত তা মনে করেন না। সিজিএস আয়োজিত আলোচনায় তারা তাগিদ দেন নতুন করে পররাষ্ট্রনীতি ঠিক করার। একটা দল আসলো একটা দেশের দিকে ঝুঁকে পড়লো, আরেকটা দল আসলো আরেক দেশের দিকে ঝুঁকে পড়লো, এবং এতে দেশের পররাষ্ট্রনীতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত চিন্তা ভাবনার সৃষ্টি হয়। একটা শক্তিশালী আমাদের সামরিক বাহিনী দরকার, অত্যন্ত শক্তিশালী। ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে। এ সময় ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে জড়ানোর সমালোচনা করেন বক্তারা। এই সরকার আসার পরে কেন জানি না বারবারই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা মানসিকতা, অর্থাৎ সস্তা পপুলারিটি অর্জনের জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। হঠাৎ করে এই সরকার আবিষ্কার করলো যে আমরা তো হারিয়ে গেলাম, তাহলে ক্রিকেট ইস্যুটাকে ধরে আমাদের আবার সামনে আসতে হবে। কোন ধারাবাহিকতায় যাব? আমরা কি জনগণ, সেই জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করে ওইদিকে আগাবো, নাকি সাময়িক লাভালাভ বিবেচনা করে আমরা আগাবো? সেটাই হচ্ছে আমার বিবেচনায় প্রধান প্রশ্ন। বিশ্লেষকরা তাগিদ দেন, পরিস্থিতি নাজুক হলেও দল মত নির্বিশেষে একটি পররাষ্ট্রনীতি তৈরির এখনই সময়। এখন যে যতই হইচই করেন, অন্য দেশের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসেন না কেন, এটা এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিউ অ্যালাইনমেন্টস, হাউ বাংলাদেশ ক্রাফটস হোয়াট স্কিলস, সেইটা আমাদের ভবিষ্যতের চিন্তা হওয়া উচিত বলে আমি মনে করি। ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার যারাই আসেন না কেন, তারা যেন ফরেন মিনিস্ট্রিকে পলিটিসাইজ না করে ফেলেন। আমরা অনেক দেখেছি, অনেক সেন্সিটিভ জায়গায়, যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে পলিটিক্যাল পোস্টিংস হয়েছে। সেখানে কিন্তু আমাদের ঝানু ডিপ্লোম্যাটসদের প্রয়োজন ছিল। দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে ঐক্যমতে আসার তাগিদও দেন বক্তারা। কেবলমাত্র ইমোশনস দিয়ে বা পলিটিক্যাল এজেন্ডা দিয়ে আমি এগিয়ে যেতে পারবো না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ 2 আসনের 2500-এর মোল্লারচর গ্রামে জামায়াতের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছে 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াতের কর্মীরা প্রচারে নামলে বাধা দেয় বিএনপির লোকজন। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ঘটনাস্থলে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত হন। এ সময় তাদের উপর হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ শেষ। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষ হয়। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে 25 জন সাক্ষী সাক্ষ্য দেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা আশা করছে প্রসিকিউশন। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ আসামি 30 জন। এর মধ্যে গ্রেপ্তার আছেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জন। এদিকে গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষকদের জন্য নতুন করে বদলির নীতিমালা প্রকাশ করেছে সরকার। এর ফলে এখন থেকে সব এমপিও শিক্ষক নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়। এর আগে 2024 সালের ডিসেম্বরে শুধু এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া এমপিও শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ করেছিল সরকার। নতুন নীতিমালা প্রকাশের সাথে সাথে আগের ওই প্রজ্ঞাপন রহিত করা হয়। এর আগে এনটিআরসির মাধ্যমে স্কুল কলেজে সারা দেশে নিয়োগ পাওয়া লাখেরও বেশি এমপিও শিক্ষক বদলি হয়ে নিজ জেলায় আসার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 180, ঢাকা 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। আমি তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করবেন বিএনপির পক্ষে, তার জন্য নির্বাচন করছেন এবং আপনি নিজেও একটি দলের বড় দায়িত্বে আছেন। তো যদি আপনারা নির্বাচনে জয়ী হন, কি করবেন আসলে? আমরা যারা নতুন প্রজন্মের ভোটার আছে এবার ইনশাল্লাহ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমাদের এই লালবাগে 7 আসনে প্রত্যেকটা জায়গায় গ্যাসের খুব প্রবলেম। গ্যাস নাই, কুপির মতো জলেই না, পায়ে না, মানুষ বিল দেয় কিন্তু গ্যাস নাই। ইনশাল্লাহ এই গ্যাসের প্রবলেমটা প্রথম সলভ করবো আমরা। আপনি নাগরিক সেবার কথা বলছিলেন। এই নাগরিক সেবা মানুষের কাছে পৌঁছাতে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়, বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা আছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে? যাতে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেন 31 দফা দিয়েছে, ওই 31 দফাকেই আমরা সামনে রেখে আমরা বাংলাদেশের যত উন্নয়ন ওইটাকে ফলো করে ইনশাল্লাহ দেশে গিয়ে যাবে। একটু প্রচারণার প্রসঙ্গে আছে, আপনারা তো প্রচারণা করছেন, মানে নির্বাচনে ফিল্ড কেমন দেখছেন, মানুষ আপনাদের কেমন সাড়া দিচ্ছে? আমরা অনেক আশাবাদী, আমাদেরকে প্রচুর সাড়া দিচ্ছে। যে আজকে 17টি বছর কেউ ভোট দিতে পারে নাই, দিনকার ভোট রাত্রি হয়ে গেছে। এখন মানুষ উৎফুল্ল ভোট দেওয়ার জন্য যে 12ই ফেব্রুয়ারি কবে আসবে, আমরা কবে ভোট দিব, সব ইনশাল্লাহ জনগণ সব রেডি যে ভোট দিবে। যাতে 17 বছর ভোট দিতে তারা পারে নাই, এখন তারা যাতে ভোট দিতে পারে, তারা সব রেডি। অনেকে আমাকে বলছে যে ভাই আমরা ফজর নামাজ পড়ে লাইন ধরে ফেলবো ভোট দেওয়ার জন্য। কোন শ্রেণী পেশার ভোটাররা আপনাদেরকে বেশি পছন্দ করছেন এবং তারা কি বলে আসলে? আমাদেরকে বলে যে ইনশাল্লাহ আপনারা ক্ষমতায় আসবেন, আইসা ইনশাল্লাহ এই দেশের উন্নয়ন করবেন। তো মোটামুটি সব পেশাজীবীর লোকই আমাদেরকে সাড়া দিচ্ছে, সবাই আমাদের সঙ্গে। যেরকম আমি যখন আমার এলাকায় আইসা না, আমি মনে করেন গাড়িতে গেলে 2 জন, আপনার 10 মিনিট হাঁটার পর দিয়ে আমার পিছনে 1000 মানুষ হয়ে গেছে। এই অবস্থা আমাদের। এই ঢাকা 7 আসনে যারা বাস করে তাদেরও একটা বড় অংশ ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের জন্য আপনাদের কি পরিকল্পনা? আমরা ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, যাতে তাদের কোনো চাঁদাবাজ ডিস্টার্ব না করতে পারে এবং যানজট। আমাদের এই এলাকায় আবার যে মৌলভীবাজার ব্যবসায়ী ইসলামপুর, আমি ইসলামপুরের কর্মকর্তা ব্যবসায়ী সমিতির ইসলামপুর ব্যবসায়ী, আমরা যানজটটাকেও যাতে সুন্দরভাবে গাড়িগুলো চলতে পারে, যানজট না হয়। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা, বিএমপি ইনশাল্লাহ নিরাপত্তা দিবে ব্যবসায়ীদের। নিরাপত্তার কথা বলছিলেন, মাদক একটি বড় সমস্যা আমাদের সারা দেশে এবং আপনার এই এলাকাতেও এই মাদকের সমস্যা আছে। এই মাদক নির্মূলে আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের এই মাদক মনে করেন যে শুধু মাদক তো খাচ্ছে না, কিশোরগণ তৈরি হচ্ছে। এই মাদক দিয়ে গেলাম যত সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, এই মাদক থেকেই গেলাম উৎপত্তি হয়। আমরা এইটার উপরে অনেক জোর দিব, যাতে এলাকার আমাদের ভাই বেড়া, যেমন আমার এই এলাকায় আমি 4টা খেলার মাঠ করেছি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ হবে, যাতে পোলাপান খেলাধুলা করতে পারে, লেখাপড়া করতে পারে, যাতে বাজে নিশায় না যেতে পারে। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য আপনাদের পরিকল্পনা কি? স্বাস্থ্য উন্নয়ন আমাদের একটা, আমরা যারা আছে আমাদের বাংলাদেশে তাদের জন্য একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তারেক রহমান যে আমরা আপনার স্বাস্থ্য কার্ড দিব ইনশাল্লাহ, যাতে সুন্দরভাবে কাজ করতে পারে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রত্যেকটা এলাকায় একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স হবে, ইনশাল্লাহ একটা করে ডাক্তারখানা হবে। সাধারণ মানুষের সেবার কথা বলছিলেন, এক শ্রেণীর মানুষ সবসময় পিছিয়ে থাকে। এই পিছিয়ে পড়া মানুষের জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? আমরা সবাইকে সচেতন করব যে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে হসপিটাল হবে মা বোনের জন্য,
ভাইদের জন্য সবাইকে আমরা বুঝাবো যে আপনারা সবাই হসপিটালের সদস্য হন, সবাই আপনারা স্বাস্থ্যসেবায় থাকেন। বুঝতে পেরেছি আপনি সাধারণ মানুষকে নিয়ে কাজ করবেন, কিন্তু কোনো কারণে যদি নির্বাচিত না হয় আপনার প্রার্থী, তাহলে আপনারা মানুষের জন্য কিভাবে কাজ করবেন? তাই করব। আমরা জনগণের, বিএনপি সবসময় জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। পরবর্তী সংবাদে আপনাদের সামনে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। তীব্র তুষার ঝড় আর শৈত্যপ্রবাহের কবলে যুক্তরাষ্ট্র। এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের। জরুরি অবস্থা জারি করা হয়েছে 25টি অঙ্গরাজ্যে। এই দুর্যোগের ধাক্কা লেগেছে মার্কিন অর্থনীতিতে। ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $100 বিলিয়ন। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল, যুক্তরাষ্ট্রের সবখানেই এখন শুধু বরফ আর ঠান্ডার রাজত্ব। তীব্র শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানুষকে অন্ধকার ও ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে। গরম রাখার জন্য হিটার, গ্যাস ও জ্বালানির উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ। তীব্র শীত শুধু মানুষের জীবনযাপনই নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেও চাপে ফেলেছে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, বন্ধ রয়েছে নির্মাণ কাজ, কমেছে উৎপাদন। বিপর্যয়ে ধাক্কা লেগেছে পরিবহন ব্যবস্থায়, সমস্যা দেখা দিয়েছে পণ্য সরবরাহে। শীতের কারণে সাধারণ পরিবারের খরচও বেড়েছে। গরম রাখার জ্বালানি, বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে 0.5 থেকে 2% পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠান একুওয়েদার বলছে, এ ঝড়ের ক্ষতি হতে পারে $105 থেকে $115 বিলিয়ন পর্যন্ত। এর আগে 2021 সালে টেক্সাসের তুষার ঝড়ে ক্ষতি হয়েছিল প্রায় $26 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, এবারও ক্ষতি হতে পারে বড় অঙ্কের। তবে এমন পরিস্থিতিতে সবখানেই ক্ষতি হয় না, কোথাও কোথাও ব্যবসাও বাড়ে। কিন্তু সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় বলে মনে করছেন গবেষকরা। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, জরুরি সেবার খরচ, পরিবহন ব্যয় সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ক্রিকেটে ভারতের আগ্রাসন থামানোর জন্যই বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ঝুঁকির সম্ভাবনা দেখিয়ে খেলেনি ভারত। সে সময়ের কথা মনে করিয়ে দিয়ে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ভারত যা ইচ্ছে তাই করে যাচ্ছে। বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যু যেন হঠাৎই মোড় নিল ভারত পাকিস্তান ইস্যুতে। বিশ্বকাপ কিংবা ভারতের সাথে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সামনে আসছে আরও কিছু সমীকরণ। এক নজরে দেখে আসা যাক কেন বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান, পেছনের হিসেব নিকেশ ও সামনের সমীকরণ। পাকিস্তান বিশ্বকাপ না খেললে কোন ঠাসা হবে ভারত? নিরাপত্তা ঝুঁকিতে খেলছে না বাংলাদেশ। আরও একদল টুর্নামেন্ট বয়কট করলে মান হারাবে বিশ্বকাপ। বড় ইভেন্ট আয়োজনের জন্য ঝুঁকিপূর্ণ ভেন্যু হিসেবে ধরা হবে ভারতকে। আমন্ত্রক দেশ হিসেবে আরও স্পষ্ট হবে ভারতের ব্যর্থতা। পাশাপাশি বিশ্বকাপের সবচেয়ে বেশি বিজ্ঞাপন আসে ভারত পাকিস্তান ম্যাচে, সবচেয়ে বেশি টিকিটও বিক্রি হয় এই ম্যাচেই। পাকিস্তান না খেললে তাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ভারত ও আইসিসি। পিসিবি চেয়ারম্যান নাকভি আরও স্পষ্ট করেছেন এমন সিদ্ধান্তের পেছনের কারণ। 2025 সালে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত, কিন্তু সেই একই কারণে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে নারাজ আইসিসি ও ভারত। সেই প্রসঙ্গ টেনে এনে নাকভি বলেন, ক্রিকেটে ভারত যা ইচ্ছা তাই করছে। আইসিসি ভারতের বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড নীতি অনুসরণ করে। ক্রিকেটে ভারতের এই আগ্রাসন থামাতেই এমন পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। সব মিলিয়ে সম্ভাব্য 3টি সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। বিশ্বকাপ বয়কট করে বিপাকে ফেলতে পারে ভারতকে, কিংবা শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি করতে পারে ভারতকে, অথবা বিশ্বকাপ বয়কট না করে ম্যাচে কালো ব্যান্ড পরে সংহতি জানাতে পারে বাংলাদেশের সাথে। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তান বিশ্বকাপ না খেললে সেই জায়গা দেয়া হতে পারে বাংলাদেশকে। আইসিসি কর্মকর্তার বরাতে এ তথ্য জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এমনটা যদি হয় তাহলে বিশ্বকাপের এই ত্রিভুজ উত্তেজনায় যুক্ত হবে নতুন মাত্রা। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। রাত 8টায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM জনতা দরবার আজ থাকবে ময়মনসিংহ বিভাগে। দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গে থাকুন।